এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টক নিয়ে কথা বলা হবে, যে 3টি স্টক শেয়ার বাজার সম্পর্কিত বিজনেস করে। তো ভারতীয় শেয়ার বাজার কিন্তু প্রচণ্ড গ্রোয়িং অবস্থায় রয়েছে। আপনি যদি ডেটাগত দিক দিয়ে দেখেন, যে 2023-এর শেষের দিকে প্রায় প্রত্যেক মাসে 2.5 মিলিয়ন করে নতুন করে ডিমেট অ্যাকাউন্ট খুলেছে, যেটা কিন্তু এখনও চলছে আর কি, মানে এখন আবার পরিমাণটা বেড়ে গিয়েছে। আর এটা তো গেল একটা দিক। আর আপনি যদি সম্ভাবনার দিক দিয়ে দেখেন, যে গোটা ভারতের যেটা পপুলেশন রয়েছে তার মাত্র 3% লোক আর কি যেটা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছে, যেখানে উন্নত দেশগুলিতে ইউএসের মতো দেশে 50%-এর উপরে রয়েছে, চায়নার মতো দেশে 30-40%-এর কাছাকাছি রয়েছে। তো সেখানে ভারতীয় মানে পপুলেশনের এত বড় পপুলেশন, সেখানে মাত্র 3% লোক যুক্ত রয়েছে। সেটা যদি বাড়তে বাড়তে 10%-এ যায়, তবে ভাবুন এই বাজারটা ভারত মানে বিশ্বের মধ্যে একটা শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী বাজারে কিন্তু পরিণত হতে পারে, যেটা কিন্তু সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। আর ইদানিং আপনারা যদি দেখেন, শেয়ার বাজার সম্পর্কিত যে অ্যাওয়ারনেস, যে প্রচার, সেটা কিন্তু বেড়েই চলেছে। তো এক্ষেত্রে এই মার্কেটটা আর কি, এই ইন্ডাস্ট্রিটা যে বড় একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে আর কি, সেটা কিন্তু কোনো সন্দেহ নেই। তো এক্ষেত্রে এই যে ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিগুলো বিজনেস করে, তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড গ্রোথ দেখা যাচ্ছে। তো এই কোম্পানি, এ ধরনের 3টি কোম্পানির পরিচয় করে দেওয়া হবে এই ভিডিওতে, যাদের মধ্যে প্রচণ্ড গ্রোথ রয়েছে এবং বিশেষজ্ঞদের মধ্যে ভবিষ্যতে এই যে কোম্পানিগুলো কিন্তু বিশাল কোম্পানিতে পরিণত হতে পারে। তো সেই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি, তাদের যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, এসব নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে, মানে প্রত্যেকটি এগুলো বলতে গেলে মনোপলি টাইপের বিজনেস ক্রিয়েট করে রেখেছে আপাতত। তো যে কোম্পানিটি প্রথমে কভার করা হবে সেটা হচ্ছে সিডিএসএল। তো আপনারা জানেন যে ডিপোজিটারি যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু দুটোই কোম্পানি রয়েছে, একটা হচ্ছে সিডিএসএল, একটা হচ্ছে এনএসডিএল। তো এনএসডিএল কিন্তু এখনও ভারতীয় বাজার মানে শেয়ার বাজারে লিস্টেড নেই, সেখানে সিডিএসএল রয়েছে। তো এই দুটো কোম্পানি রয়েছে। তো এদের ব্যবসা অ্যাকচুয়ালি কি, মানে আগে কি হতো, যখন পুরোনো দিনে কিন্তু যে কাগজপত্রের ফর্মে কিন্তু কেনাবেচা হতো, যে আপনি কোনো শেয়ার কিনতে গেলেন, তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হতো, তার বদলে আপনি যে শেয়ারটা পেলেন তার কিন্তু একটা কাগজ আসতো আপনার কাছে, সেটা হার্ড কপি হিসেবে থাকতো। তো সেগুলো তো এখন অতীত, এখন সব কিছু ইলেকট্রনিক্স মাধ্যমেই হয়। তো এক্ষেত্রে যা কিছু ডেটা আর কি, সমস্ত কিছু কিন্তু এরাই কিন্তু স্টোর করে রাখে, এরাই কিন্তু সেভ করে রাখে। তো এক্ষেত্রে এই দুটো কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে যারা এই ব্যবসাটি করছে। তো এক্ষেত্রে বলা যায় যে মনোপলি ধরনের বিজনেস এদের রয়েছে। তো যতদিন শেয়ার বাজার থাকবে ততদিন কিন্তু এদের বিজনেস থাকবে। তো বুঝতেই পারছেন এদের বিজনেসটা নিয়ে মানে কতটা শক্তিশালী এদের যে বিজনেস রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্নটা দেখেন, দেখুন গত 6 মাসে 43%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 90%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 5 বছরে হিসেবে দেখলে 703%-এর একটা কিন্তু ম্যাসিভ রিটার্ন দিয়েছে। আর এ ধরনের যে কোম্পানিগুলোতে আপনি চার্ট প্যাটার্নটা দেখবেন, যে ভারতীয় যে শেয়ার বাজারের ইন্ডেক্সগুলো রয়েছে তাদের মতোই কিন্তু এদের চার্ট প্যাটার্নগুলো হয়। যখন মার্কেটে বুল মার্কেট চলে, যেমন এখন চলছে অল টাইম হাইয়ে চলছে, এখন এই স্টকগুলোও কিন্তু অল টাইম হাইয়ে রয়েছে। আবার কতগুলো সময় যখন মার্কেটে কারেকশন আসে, তখন কিন্তু এদের শেয়ার দরেও কিন্তু আপনি কারেকশন দেখতে পারবেন। কিন্তু ওভারঅল কিন্তু লেফট টু রাইট কিন্তু এরা উপরের দিকেই উঠছে, কারণ শেয়ার বাজার কিন্তু কোনোদিন ধ্বংস হয়ে যাবে না, যতদিন না পর্যন্ত ভারতের ইকোনমি চলবে, যতদিন না পর্যন্ত মানে পৃথিবী ধ্বংস না হচ্ছে আর কি, ততদিন পর্যন্ত শেয়ার বাজার থাকবে। সেক্ষেত্রে কিন্তু এদের বিজনেসও থাকবে আর কি। তো সেই কোম্পানির যদি আপনি এখন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, দেখুন এর মার্কেট ক্যাপিটাল, মানে এরা 19,692 কোটি, যে খুব যে বড় অবস্থায় রয়েছে, যে লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানিতে পরিণত হয়েছে সেটা কিন্তু না। কিন্তু এদের বিজনেস প্রচণ্ড শক্তিশালী, মানে ছোট কোম্পানি হলেও এগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। সেক্ষেত্রে দেখুন
প্রায় 20,000 কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 55, রিটার্ন অন ইকুইটি দেখুন 24%-এর কাছাকাছি, বুক ভ্যালু 117 রয়েছে, বর্তমানে 1884 টাকায় চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.85% হিসাবে। এখন দেখুন এই কোম্পানির যে বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন, 2018-তে এদের সেলস হতো 188 কোটি, সেটা বাড়তে বাড়তে বর্তমানে 700 কোটির কাছাকাছি, যেটা কিন্তু আরও যুক্ত হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। আর গ্রোথটা দেখুন কনসিস্টেন্টলি কিন্তু গ্রো করছে, 188, তারপরে 196 হলো 2019-এ, 2020-তে 215, তারপরে 2021-এ 344, তারপরে 22-এ 551, 555, এবার 696, কনসিস্টেন্টলি তারা গ্রো করছে। প্রফিটেবিলিটি দেখুন, যদি আপনি 18 থেকে দেখেন তখন 104 কোটি ছিল, এখন 353 কোটি। তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন যে এদের কিন্তু বিজনেস মানে বাড়ছেই। আর যত মানুষের ইনভলভমেন্ট শেয়ার বাজারের সঙ্গে বাড়বে ততই কিন্তু এদের ব্যবসা বৃদ্ধি হবে। আপনি যদি হিসাব করে দেখেন যে ডিমেট অ্যাকাউন্ট মোটামুটি এখন 15 কোটি কিন্তু ছাড়িয়ে গিয়েছে, যেটা 2023-এর শেষের দিকেই ছিল 11 কোটি। তো যে হারে এগুলো বাড়বে আর কি, সেই হারেই কিন্তু এদের বিজনেস বৃদ্ধি হবে। আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন, দেখুন ঋণের কোনো এখানে জায়গাই নেই। আর রিজার্ভ দেখুন 1122 কোটি, যেটা খুব দ্রুত কিন্তু গ্রো করছে, 494 কোটি ছিল 2018-তে, 500 হলো, 600 হলো, এভাবে বাড়তে বাড়তে 1122 কোটি। আর ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি। তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এ ধরনের কোম্পানিতে আপনি পাবলিক হোল্ডিং কমই প্রমোটার হোল্ডিং কমই দেখতে পারবেন, কারণ বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রুলস রেগুলেশন হয়। তাই বলে যে এই কোম্পানি খারাপ সেটা কিন্তু না। আপনি এফআই দেখুন 18%-এর ওপর রয়েছে, ডিআই দেখুন 21%-এর ওপরে রয়েছে, আর হোল্ডিং কিন্তু তারা অক্ষতই রাখছে, আর পাবলিক রয়েছে 45%-এর মতো। তো অবশ্যই এর ডেটাগুলো তো ভীষণ পজিটিভ রয়েছে। আর মোট কথা শেয়ার বাজারে ভবিষ্যৎ হিসাবে দেখলে কিন্তু এই কোম্পানিগুলোরও ভবিষ্যৎ উজ্জ্বল। এর পরের যেটা এরকমই কোম্পানি রয়েছে সেটা হচ্ছে বিএসসি লিমিটেড। তো আপনারা জানেন বম্বে স্টক এক্সচেঞ্জ একটা এশিয়ার মধ্যে কিন্তু একটা বড় স্টক এক্সচেঞ্জ। তো দুটোই রয়েছে, এক এনএসসি এবং বিএসসি। সে বাজারে আরও রয়েছে কিন্তু তাদের কিন্তু কোনো খাওয়া নেই, যা রয়েছে বিএসসি এবং এনএসসি। তো এনএসসি আপাতত লিস্টেড নেই মার্কেটে, শেয়ার বাজারে রয়েছে বিএসসি। তো এই কোম্পানিটাও কিন্তু এই যে তাদের যে ব্যবসায় আর কি, বলতে গেলে মনোপলি টাইপের ব্যবসা এদের, এই দুজনেই কিন্তু গোটা মার্কেট কভার করে রেখেছে। তো এই স্টক এক্সচেঞ্জ আর কি, এদের মাধ্যমেই আপনাকে কেনাবেচা করতে হয়। আপনি কোনো শেয়ার কিনতে চাইলে হয় বিএসসির মাধ্যমে কিনতে হবে, না হয় এনএসসির মাধ্যমেই কিনতে হবে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখুন গত 6 মাসের হিসাবে দেখলে 107% রিটার্ন, 6 মাসেই টাকা ডবল করে দিয়েছে। গত 1 বছরে দেখুন 527% রিটার্ন, মানে কী হারে গ্রোথটা হচ্ছে। গত 5 বছরে দেখুন 1279% রিটার্ন। তো বর্তমানে কিন্তু একেবারে হাইয়ে রয়েছে, একেবারে পিকে রয়েছে। তো এক্ষেত্রে অবশ্যই যে কোনো যতই ভালো কোম্পানি হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কারেকশন বা কনসলিডেশন ফেজগুলোর মধ্যেই কিন্তু এন্ট্রি মারাটা সবচেয়ে বেশি সেফ হয়, এবং সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হয়। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু সুযোগ দেয়, সে যে কোনো কারণেই হোক এত বড় র্যালি দেওয়ার পর একটা কারেকশন আসবেই, সেটা সময়ের অপেক্ষা। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল বর্তমানে রয়েছে হচ্ছে 38,929 কোটি, মিড ক্যাপের কাছাকাছি চলে গিয়েছে। দেখুন ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাইয়ে চলে গিয়েছে 95.7। আর এরকমই মার্কেট কিন্তু এভাবেই চলে। আপনি সেক্টর ওয়াইজ পারফরমেন্স বলুন আর যে স্টক ওয়াইজ পারফরমেন্স বলুন, একসময় র্যালি দিতে দিতে সেটা ওভার ভ্যালুড হয়ে যায়। ওভার ভ্যালুড হওয়ার পর কিন্তু আলটিমেট সেটাতে প্রফিট বুকিং হয়, কারেকশন আসে, কনসলিডেশন ফেজ আসে, আবার কিন্তু ভ্যালুয়েশনটা ঠিকঠাক হয়, অ্যাডজাস্ট হয়ে যায়, তারপরে আবার র্যালি দেওয়া শুরু করে, এভাবেই কিন্তু চলতে থাকে। তো যাই হোক, এই কোম্পানির যদি রিটার্ন অন ইকুইটি দেখেন 9%-এর কাছাকাছি, বুক ভ্যালু 229 রয়েছে, বর্তমানে 2876 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 42% হিসাবে, 0.42% হিসাবে। এখন এদের যদি আপনি বিজনেস দেখুন 2018-তে 600 কোটি ছিল এদের, যে 676 কোটির মতো সেলস, সেটা এখন 1300 কোটির কাছাকাছি। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন তখন এদের ছিল 700 কোটি, এখনও তখন সবচেয়ে বেশি একটা মুহূর্ত ছিল যেখানে 700 কোটি এসেছিলো, কিন্তু এভারেজ দেখুন 265, 199 সেরকম ছিল আর কি। বর্তমানে সেটা কিন্তু আবার 700 কোটি চলে গিয়েছে।
তো মানে আপনি লং টার্মে হিসেবে দেখলে কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন যে সেলস এবং প্রফিটেবিলিটি প্রচণ্ড হারে বাড়ছে। এখন যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন, ব্যালেন্স শিট তো যথেষ্ট স্ট্রং, মানে এখানেও ঋণের কোনো জায়গা নেই। আপনি রিজার্ভ যদি দেখেন 3000 কোটি রিজার্ভ রয়েছে, সেটাও মানে কনসিস্টেন্টলি গ্রো করছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান সেখানেও আপনি দেখতে পারবেন এফআইডি এরা যথেষ্ট পরিমাণে রয়েছে, আর পাবলিক হোল্ডিং এখানে বেশি রয়েছে। তো পাবলিক হোল্ডিং বেশি থাকা মানেই যে খারাপ স্টক, কারণ মানে এক একটা স্টকের ক্ষেত্রে কিন্তু এক এক রকম নিয়ম হয়। যদি আপনি ধরেন যে এনভিএসপি সেক্টরের কথা কিংবা ব্যাংকিং সেক্টরে কতগুলো স্টকের কথা, সেখানে যে পাবলিক হোল্ডিং কিন্তু মানে প্রোমোটার হোল্ডিং কিন্তু নেই। তো যাই হোক আর কি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক, যে কোনো যে ডেটাগুলো দেখলেন ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং রয়েছে। তো অবশ্যই বর্তমানে একেবারে পিকে রয়েছে, সেজন্য কিন্তু এই মুহূর্তে এন্ট্রি মারাটা সবসময় রিস্কি হবে। আর যারা এসআইপি মোডে করে তাদের ব্যাপারটা আলাদা। আচ্ছা, এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পস লিমিটেড, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম লিমিটেড। তো এরা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে কিন্তু সার্ভিস প্রোভাইড করে। তো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার। দেখুন, এর যদি দেখেন মোটামুটি 400-র উপর ফান্ড এরা কিন্তু সার্ভিস করেছে। ইন্ডিয়ান লার্জেস্ট প্ল্যাটফর্ম অ্যান্ড সার্ভিস পার্টনার টু দ্য মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি। 69% মার্কেট শেয়ার আর কি এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কিন্তু তাদের দখলে। টপ যে 15 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে তারা কিন্তু এদের সার্ভিস নিয়ে থাকে। তো এদের এই যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সার্ভিসের ক্ষেত্রে কিন্তু এরা মার্কেট লিডার। আপনি যদি দেখেন যে মার্কেট শেয়ার 50%-এর উপর মার্কেট শেয়ার, যেটা মিউচুয়াল ফান্ড যে ইকোসিস্টেমের ক্ষেত্রে কিন্তু তাদের এত বড় তাদের একটা মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। ইন্স্যুরেন্স যে ইন্ডাস্ট্রি রয়েছে তার প্রায় 40%-এর মতো কিন্তু যে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 40% মার্কেট শেয়ার কিন্তু তার দখলে রয়েছে। তো বুঝতেই পারছেন এই কোম্পানি খুব একটা বড় নয়, কিন্তু এদের বিজনেসের যে ভাবনাটা সেটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। তো এই কোম্পানির যদি রিটার্ন দেখেন, এখনও কিন্তু তেমন কোনো রিটার্ন দেয়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছে এটা কিন্তু মানে ঝড় আসার আগে একটা মানে শান্ত অবস্থা আর কি। তো এটা এখনও কিন্তু অল টাইম হাই থেকে কারেকশনে রয়েছে এই কোম্পানি। একটা বড় সড়ো রিটার্ন দিয়েছিল শুরুতেই, সেখান থেকে তারপরেই কিন্তু এই কারেকশনটা চলছে। তো সেই কারেকশনটা এক সময় 50%-এর কাছাকাছি ছিল, সেটা কিন্তু মোটামুটি রিকভার করার দিকে আর কি, মানে এখন অনেকটাই বাকি রয়েছে। তো লো থেকে কিন্তু 54%-এর মতো রিকভার করে ফেলেছে, বর্তমানে 3145 টাকায় চলছে। এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 15,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল, 15,500 কোটির মতো, পি রয়েছে 49% মতো, আর রিটার্ন অন ইকুইটি 39 রয়েছে 39.7%, বুক ভ্যালু 163 রয়েছে 3147 টাকা আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 1.20% হিসাবে। এদের যদি বিজনেসের গ্রোথটা দেখেন 2018 থেকে যদি দেখেন, 2018-তে এদের যে সেলস হতো 600 কোটির মতো, সেটা এখন 1000 কোটি ছাড়িয়ে গিয়েছে, যেটা আরও যুক্ত হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন তখন 160 কোটির মতো ছিল, এখন সেটা 312 কোটি। আপনি এদের যদি ব্যালেন্স শিট দেখেন, ব্যালেন্স শিট নিয়ে কিচ্ছু বলার নেই। 750 কোটি রিজার্ভ রয়েছে এবং ঋণ রয়েছে মাত্র 80 কোটির। তো এই কোম্পানির যে রিজার্ভ সেটা কিন্তু খুব দ্রুত গ্রো করছে, কারণ এরা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটি দিন দিন বাড়াচ্ছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এখানে প্রোমোটার কিন্তু আপনারা দেখতে পারবেন, কিন্তু এফআইআই দেখুন 47% মতো, আর ইদানিং এফআইআই দিয়ে এরা হোল্ডিং বাড়িয়েই চলেছে। দেখুন 35% ছিল, সেখান থেকে 38 হলো, তারপরে 47%। এটা এফআইআই ডিএ যদি দেখেন 11% ছিল, 16%, এখন 23%। তো বুঝতেই পারছেন মানে কী হারে তারা হোল্ডিং বাড়াচ্ছে, যে হোল্ডিংটা প্রোমোটাররা ছেড়েছে। তো এই কোম্পানিগুলো, যে 3টি কোম্পানি নিয়ে কথা বলা হলো, 3টি এই শেয়ার বাজার সম্পর্কিত কিন্তু এদের বিজনেস, এবং প্রত্যেকটি কিন্তু ফিউচারে খুব বড় রকম গ্রো করতে পারে বলে বিশেষজ্ঞরা বলছে। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো যতই প্রশংসা করা হোক কিংবা ইন্ডিভিজুয়ালি কভার করা হোক, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না আমার তরফ থেকে, কারণ আমি শেয়ার বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, যা অনুভব করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। আর আপনাদের এই কোম্পানিগুলো সম্বন্ধে কী ধারণা রয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই মানে ইনভেস্টমেন্টের আগে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।